তাহলে যেহেতু আমরা একটা খাবার, সেটা সাপ্লিমেন্ট হোক যাই হোক, খাবারটা বডিতে ভেঙে ভেঙে আমার নিউট্রিশনে কনভার্ট করবে, স্টেম সেলের ক্ষেত্রে এই এস ফ্যাক্টরের ক্ষেত্রে সেগুলি কোনো প্রয়োজন পড়ে না। আমাদের এই টোটাল এলিমেন্টারি ট্র্যাক্টটা মুখ থেকে পাই পর্যন্ত, যেটাকে ডাইজেস্টিভ সিস্টেম বলা হয়, এটি প্রায় 29 ফিট লম্বা। 29 ফিট লম্বা মুখ থেকে পাই পর্যন্ত পুরো নালীটা, পরিপাক তন্ত্র। হ্যাঁ, এটা স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ অনেকগুলো পার্ট বাই পার্ট এটা ডাইজেস্টিভ সিস্টেম কাজ করে, খেয়াল রাখতে হবে। যখন আপনি আমি বলছি এই প্রোডাক্টের বেনিফিটটা আপনি কিভাবে নেবেন, আপনি যখন কোনো খাবার খাচ্ছেন, এই খাবারগুলো কিন্তু এভাবে স্টেপ বাই স্টেপ ভেঙে 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 সেই 29 ফিট লম্বা রাস্তা অতিক্রম করে ইন প্রোডাক্ট হিসাবে বের হবে স্টোন, মল হয়ে এসে বেরিয়ে যাবে ইন প্রোডাক্ট। তাহলে আসেন না, ধরেন আপনি একটা আপেল খেয়েছেন, আপেল কি ফুড সাপ্লিমেন্ট না নিউট্রিশন? এটি সরাসরি ফুড। এটি কি ফুড? এটি কিন্তু ফুড। তাহলে আপনি আপেলটা খেলেন, আপেলটা খেলে তাহলে আপেল থেকে বডি কি পাবে? নিউট্রিশন। আসল সিস্টেমটা একটু কি, ধরেন আপনি আপেল খেলেন, আপেলের 65% হচ্ছে ওয়াটার। ওয়াটার কি হয়ে গেল, কি ডিসঅ্যাসিড হয়ে গেল, ভাগ হয়ে গেল। পাকিস্তানে কত পার্সেন্ট? 35%। এর 20 থেকে 25% হচ্ছে ফাইবার, আঁশ। এটাও পায়খানা দিয়ে বেরিয়ে যাবে। বাকি হলো কত পার্সেন্ট? 10%। খুব মনোযোগ দিয়ে শুনবেন। মানে কেন আমাদের বডিতে নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি হয়? আমার বডিতে দরকার নিউট্রিশন, খেয়াল রাখতে হবে, খাবার না। বডিতে কি দরকার? কেন নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি হয়? আপনি একটা আপেল খেলেন, তাহলে গেল কত? 65%, 85%, রইল কত পার্সেন্ট? 15% বা 10%। আমরা ধরি যে 10% রয়েছে। এই 10% হচ্ছে আপনার নিউট্রিশন। কিন্তু বিজ্ঞান বলছে এই যে সে 10% নিউট্রিশনকে এখান থেকে আইসোলেট করলো, তো এটা পুরো নালীটা কত কিলোমিটার, কত কত এটা যেতে 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 তারও 90% পায়খানা দিয়ে বেরিয়ে যায়। কিছু বুঝছেন না? বুঝেন নাই? তাহলে আপনি যদি একটা আপেল খান, আসলে কিছু পেয়েছেন কি? যেটা পেয়েছেন সেটা বডির কোনো রিকোয়ারমেন্টস ফুলফিল করে না। লক্ষ্য করেন, ফুল নিউট্রিশনটা কিন্তু সে খাবারের ভিতরে। ওই খাবারের ভিতরে কিন্তু আপনি যে আপেলটা খেয়েছেন, এটাতে ফুল নিউট্রিশন যা পাবেন ইনটেক, সেটাও কিন্তু এই কন্ডিশন, এই অবস্থা। একইভাবে যদি একটা কলা খান, সেম সেম ঘটনা। আসলে প্রকৃতির খাবার ইনটেকটা আপনি যদি খান, আমার রিকোয়ারমেন্টস মতো নিউট্রিশন বডিতে আসে না। যার কারণে আমাদের সব সময় নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি থেকে থাকে। আর সেই কারণে মূলত আমরা অসুখ বিসুখে আক্রান্ত হই। আর খাবার দাবার তো প্রশ্নই আসে না। ফুড যেগুলো আপনি হিট দিয়ে দিয়েছেন, সেখানে তো নিউট্রিশন ম্যাক্সিমাম কি হয়ে গেছে, ওটা ওখানে শেষ হয়ে গেছে, ওটা পর্যন্ত পৌঁছার দরকার নেই। আমি বলছি র যেটাতে থাকার কথা সেটা আমি পাচ্ছি না। তাহলে এখন আপনি ধরলেন যে অনেকে বলে আচ্ছা বেশি করে অসুবিধা নেই, এটা তো অনেক দাম, ওখানে তো আপেল আছে, ওখানে তো এগুলি তো আছে, একটু বেশি করে এগুলি খাবো, এরকম প্রশ্ন আসতে পারে তো নাকি? এগুলি কিনে খাবো, আবার এটা এত দাম দিয়ে কিনে, আমি আজকে থেকে আপেল কিনবো, ওই কিনবো, তে কিনবো। তো হিসাব করুন না ভাই, আপনি যদি মনে করেন যে আমি ফ্রুটস থেকে আমার নিউট্রিশন চাহিদাটা ফুলফিল করব, আপনি একটু কম্পারেটিভ ডিসকাশন করেন। আপনার প্রত্যেকটা কিচেন রুমে একটা করে আলাদা রুম রাখবো শুধু এগুলো জমা করার জন্য। কি কথা ঠিক না? এগুলো জমা করার জন্য, কারণ আপনি কতগুলো খেলে কতটুকু পাবেন। আসলে কি 1 ডজন কলা খাওয়া কি সম্ভব? 1 ডজন আপেল খাওয়া কি সম্ভব? আসলে সেটাও সম্ভব না। আপনি এটা ভালো লাগবে না। তাহলে আপনার নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি কিভাবে ফুলফিল হবে? ফুড থেকে তো আসেই না, ফুড থেকে আসেই না।
আমরা বিকল্প হিসাবে অনেক সময় যে সাপ্লিমেন্ট সাজেস্ট করি, এই যে বুঝছেন তো কথাটা, এগুলো মানুষ বুঝে না। সাপ্লিমেন্ট সাজেস্ট করি যে আপনি কিছু সাপ্লিমেন্ট খান, কারণ সাপ্লিমেন্ট খেলে আপনি অন্তত কিছুটা হলো বেনিফিট। কারণ সাপ্লিমেন্টে যেগুলি করা হয় সেখানে ওয়াটার অংশটাকে বাদ দিয়ে দেওয়া হয়, ফলে 65% কিন্তু সেখানে মাইনাস হয়ে যাচ্ছে, খেয়াল রাখতে হবে। তাহলে সেখানেও সে কিছুটা বেনিফিট, সে যদি সাপ্লিমেন্ট খায় সে অনেক বেনিফিট নিতে পারে। এই জন্য আমরা এই ধরনের প্রোডাক্টগুলো সরাসরি নিউট্রিশন, ওই যে 10% যে অংশটুকু আপনার বডিতে দরকার সেটিকেও আবার এমন ন্যানো টেকনোলজি করা হয়েছে, এখানে এমন কৌশল করা হয়েছে যে আপনি যখন এই পাউডারটা জিভের নিচে দিবেন, এটা কি জিভের নিচে দিতে হয় না? এটা আমার ডাইজেস্টিভ সিস্টেমকে এটি অ্যাভয়েড করে চলে যায়, অর্থাৎ এটা স্টোমাক সিস্টেমকে টাচ করে, এটা সরাসরি জিভের নিচ দিয়ে সরাসরি ব্লাডে চলে যায়। আর এই ধরনের প্রোডাক্ট গুলিকে বলা হয় সাবলিঙ্গুয়াল। এর বাইরে অন্যান্য সেলগুলো এভারেজ বয়স কত? 7 থেকে 10 বছর। 10 বছর। বিষয়টা ক্লিয়ার করবেন। স্টেম সেলের যে অ্যানাটমি ফিজিওলজি, আমার ফাংশনাল সেলের অ্যানাটমি ফিজিওলজিও সেম। স্টেম সেল যে নিউট্রিশনটা গ্রহণ করে, আমার ফাংশনাল সেলও সেই নিউট্রিশনটা গ্রহণ করে। স্টেম সেল নিউট্রিশন পাওয়ার পর সে 1000 বছর পর্যন্ত সে আপনার জন্য সার্ভিস দিবে। অন্য একটি ফাংশনাল সেল, যেমন ধরে রেড ব্লাড সেল, বয়স কত? সে নিউট্রিশন পাওয়ার পর আপনার কতদিন সার্ভিস দিবে? এরপরে কিন্তু সে আর বাড়বে না। অর্থাৎ নিউট্রিশন লেভেলটা স্টেম সেল হোক, ফাংশনাল সেল হোক, সবার জন্য একই কাজ করবে। কিন্তু ও যে কয়দিন যার লাইফ, সে ওই সময়টুকু আপনার টাইম দিবে একটা হাতে এমনি যায়। ফাংশনাল সেল কিন্তু জানি যে সেল থাকবে সে সারা জীবন আপনার জন্য কাজ করবে, যে কম মেয়াদ সে কম মেয়াদ কাজ করবে, কিন্তু যতক্ষণ থাকবে সে কি থাকবে? কারণ আপনার সব সেলে সেম নিউট্রিশন পেয়েছে। মূলত নিউট্রিশন দেওয়ার কারণে আমরা এই বেনিফিটটা এভারেজ পেয়ে যাচ্ছি। যেহেতু স্টেম সেল একটা শক্তিশালী সেল, এই নিউট্রিশন দেওয়ার কারণে স্টেম সেল তার ক্ষমতাটা কি নিচ্ছে? ক্ষমতাটার ব্যবহার করছে, আর ক্ষমতার ব্যবহারের কারণে আমরা মূলত সেই বেনিফিটটা পাচ্ছি, আর কিছু না। তবে আসেন, কেন জীবের নিচে দিতে হয়? এর কারণ হচ্ছে আপনারা দেখবেন অনেক ড্রাগও আছে, এলোপ্যাথিক মেডিকেশন জীবের নিচে দিতে হয়। যেমন হার্টের রোগীদেরকে জীবের নিচে একটা ট্যাবলেট দেওয়া হয়, ল্যাক্টোগ্লিসারিন, এটা দিতে হয়, এরকম আছে। পাছার নিচে অনেক মেডিসিন দিতে হয়। এর কারণটা হলো যে এই সমস্ত জায়গায় অনেক বেশি ব্লাড ভেসেল থাকে। জীবের নিচে পায়ুপথে অনেক বেশি ঘন ব্লাড ভেসেল থাকে। ব্লাড ভেসেল বুঝছেন তো, ঘন রক্তনালী থাকে। ফলে যখন আপনি এই ধরনের কোনো মেডিসিন বা কিছু সরাসরি দিবেন, এটা সরাসরি ব্লাডে রিচ করে যায়। আমার স্টোমাক থেকে তো কোথায় আসবে খাবারটা? ব্লাডে। স্টোমাক থেকে কিন্তু ব্লাডে আসবে, কিন্তু ইট উইল টেক টাইম, সময় নেবে, অনেক সময় নেবে। এটা প্রথমে স্টোমাকে আসবে, ভাঙবে, তারপর এটা লিভারে আসবে, লিভার থেকে কোথায় আসবে? হার্টে আসবে, হার্ট পাম্প করে। এই জন্য দেখবেন মডার্ন মেডিকেশনও দেখবেন, যদি দেখে যে ওষুধটা ফ্রম কাজ করে না, অরাল মেডিসিন, বা যারা একদম খেতে পারে না তাদেরকে অরাল মেডিসিন দেয় না। কেন দেয় না? কারণ এটা ওই যাইতে যাইতে রুগী মারা যাবে। রুগী কি হবে? কারণ ওটা তো খাইতে পারে না, আর খাইতে পারলেও সিস্টেম যেতে যেতে এর মধ্যে ফাইনাল হয়ে যাবে। এই জন্য সরাসরি কোথায় পুশ করে দেওয়া হয়? কারণ আলটিমেটলি ব্লাডে আসার পরে অ্যাকশনটা শুরু হবে। এই জন্য তারা এগুলো করে। একইভাবে ইনজেকশন ফরম্যাট ছাড়াও সরাসরি অনেক মেডিসিন আছে যেটা সরাসরি ব্লাডে পৌঁছে দেওয়া যায়, এবং ব্লাডে পৌঁছে দেওয়ার অর্থ হলো এটা ইনস্ট্যান্টলি আপনার জন্য কাজ করবে, ইনস্ট্যান্টলি সাথে সাথে কাজ করবে। তো আসেন না, আপনার
এই পাউডারটার টেকনোলজি হচ্ছে এটি এমন ভাবে ন্যানো পাউডার করা যে আমার রক্তের ভিতরে ঢোকার জন্য যে ছিদ্র, একটা তো ছিদ্র থাকবে নাকি, অতটুকু ভেসেলে ঢোকার জন্য একটা ছিদ্র থাকে, জ্ঞান রাখতে হবে। অনেক ছোট মানে এটাকে বলা হয় ন্যানো টাইপের ছিদ্র। তো এখন এমন প্রযুক্তি রয়েছে খাবারগুলিকে ও ন্যানো পাউডার করতে পারে। এটা সরাসরি আপনি শুধু এখানে না, আপনার পাউডারটা যদি আপনি স্কিনেও কোথাও দেন, এটা কিন্তু ব্লাডে চলে যাবে। মানে এটা এত সূক্ষ্ম পাউডার, এটা ছিদ্র দিয়ে এটা সরাসরি কোথায় চলে যাবে, ব্লাডে চলে যাবে। মানে এত ছোট ন্যানো পাউডার। আপনি দেখবেন, আপনি টেস্ট করবেন, আপনি একটা পাউডার ভেঙে কোথাও যদি রাখেন, দেখবেন কিছুক্ষণ পর পাউডারটা নাই, তো পাউডারটা গেলে কোথায়, আপনি ব্লাডে চলে গেছে। এই জন্য সাবলিঙ্গুয়ালটা এখানে ব্যবহার করা, কারণ আমাদের জিভের নিচে অনেক বেশি ব্লাড ভেসেল থাকে, আর এটা খুব হার্টে খুব কাছাকাছি থাকে, যার কারণে এটা জীবন দিয়ে সরাসরি ব্লাডে রিচ করে এবং সরাসরি হার্টে রিচ করে এবং সরাসরি সারা বডিতে উইদিন 1 মিনিটে এটা সার্কুলেশন হয়ে যায়। মনে আছে তো আমাদের রক্ত মাত্র কত লিটার, 8 থেকে 6 লিটার। 1 মিনিট সময়ের মধ্যে পুরো বডি পরিবহন করে, 1 মিনিট সময়ের মধ্যে পুরো বডি পরিভ্রমণ করে। তবে বুঝতে পারছো একসাথে কত র্যাপিড তাড়াতাড়ি যায়, একসাথে কারণ যেহেতু বডি দরকার নিউট্রিশন, কোষের কি দরকার, আর সেই নিউট্রিশনটা সরাসরি ব্লাডে চলে গেছে। ওই কারণে আপনি সরাসরি বেনিফিটটা পাচ্ছেন। ডাক্তাররা যেভাবে বিভিন্ন ড্রাগ দিয়ে বেনিফিটটা নেয়, আপনি কিন্তু সেম কৌশল, সেম টেকনোলজি, কিন্তু আপনার এটা অনেক বেশি শক্তিশালী। কেননা ডাক্তারি কোনো ড্রাগ কোন গ্রহণ করে, কিন্তু আমার এটা সরাসরি কে গ্রহণ করে, এই জন্য আমার এটা সেল গ্রহণ করে, ড্রাগ কিন্তু সেল দোষে ব্লাডে যাবে, যাবে, বাস কোন সেটা গ্রহণ করবে, কিন্তু আমারটা কোন গ্রহণ করবে। এই জন্য আপনার এই প্রোডাক্টের কিন্তু একটা নাম আছে, এটাকে বলা লিপোসোমাল নিউট্রিশন। লিপোসোমাল নিউট্রিশন বলা এগুলোকে। লিপোসোম হচ্ছে এক ধরনের ফ্যাট, চর্বি। এটা আমার বডির প্রতিটি, যে আমার বডিতে কত কোষ আছে, এই কোষের উপরে একটা আবরণ থাকে, একটা সেল মেমব্রেন থাকে, কাভার থাকে। এই কাভারটা এক ধরনের চর্বি দিয়ে তৈরি। প্রত্যেকটা কোষের উপরে একটা কাভার থাকে, এই কাভারটা কি দিয়ে তৈরি, ওই চর্বিটার নাম হচ্ছে লিপোসোম। এটা এক ধরনের চর্বি, যেটাকে বায়োলজির ভাষায় বলা হয় ফসফোলিপিড, লিপিড বলা হয়। এটা একটা লিপিডের বাইলিয়ার। প্রত্যেকটা কোষের উপরে আবরণটা থাকে। এটি এমন একটি মেমব্রেন, এটি কোষের উপরে এমন একটি আবরণ, যে আবরণটা কোষের ভিতর এবং বাইরে প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় বিভিন্ন উপাদানের আদান প্রদানকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ যে জিনিস কোষের ভিতরে আসবে, ওই খাবারটা লিপোসোম বা ওই মেমব্রেনটা এটা ভিতরে ঢুকাই ফেলবে। আবার যেটা কোষের ভিতর থেকে বেরিয়ে দেওয়া দরকার, আমরা যেটাকে টক্সিন বলি, এটা সে কি করবে, এইভাবে কিন্তু কোষের ভিতরে এনভায়রনমেন্টটা সেল ম্যাগনেট ঠিক রাখে। যেটা দরকার ঢুকিয়ে নিচ্ছে, যেটা দরকার নাই এই পুরো মেকানিজমটা কার, সেল মেমব্রেন। সেল মেমব্রেন কি দিয়ে তৈরি, এক ধরনের ফ্যাট, বিশেষায়িত ফ্যাট। এই যে একটা বিশেষায়িত বায়োলজিক্যাল মেমব্রেন, যে বাইরে এবং ভিতরের জগৎকে নিয়ন্ত্রণ করে, কোষের এনভায়রনমেন্টকে নিয়ন্ত্রণ করে। আপনি পৃথিবীর এমন কোন প্রযুক্তি এখন পর্যন্ত আবিষ্কার হয়নি, এমন কোন প্রযুক্তি আবিষ্কার হয়নি যেটা সেল মেমব্রেনের মেকানিজমের সাথে কি করতে পারে,
সমন্বয় করতে পারে, এত পাওয়ারফুল, এত বেশি পাওয়ারফুল। আমার কোষের বাইরে ভিতরে বুঝতে তো পারছেন, সবসময় সে ব্যালেন্সটা করে। তাহলে মূলত আমার অসুস্থতা শুরু হয় কেন জানেন? কোষ মেমব্রেন যখন তার অ্যাবিলিটি হারিয়ে ফেলে, কোষ মেমব্রেন যখন দুর্বল হয়, তখনই কিন্তু সে ভিতরে এবং বাইরে এই ম্যানেজমেন্টটা করতে পারে। তার নিউট্রিশন দরকার, এখন নিউট্রিশন দিতে পারে না। নিউট্রিশনটা ঢোকাবে কে? সেল মেমব্রেন। সেল মেমব্রেন দুর্বল। আমার ভিতরে একটা টক্সিন তৈরি হয়েছে, এটা বের করবে কে? সেল মেমব্রেন দুর্বল। সেল মেমব্রেন এমন একটা মেকানিক্যাল ব্যারিয়ার, কোন জীবাণু সেল মেমব্রেনকে ভেদ করে কোষের ভিতরে ঢুকতে পারে না। দুই একটা হাত তালে ঢুকতে পারে, এমন একটা মেকানিক্যাল ব্যারিয়ার। আপনি কেন কেন আপনার বলে যাচ্ছি, সেল মেমব্রেন ভেদ করে ঢোকার কোনো সুযোগ নেই। আর ঢোকার চেষ্টা করলে সেল মেমব্রেন ওটাকে ড্যামেজ করে দেয়। তো দেখা যাচ্ছে আমার এবং কিছু কিছু ডিজিজ আছে, দেখবেন ইনফেকশন ডিজিজ, কিছু কিছু ডিজিজ আছে, সব না, ভয়ঙ্কর। বলে যে এটা খুব খারাপ, আসলে খারাপ কি জানেন? ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া গুলো উপস্থিত হলো আউট অফ সেল মেমব্রেন। এই জন্য এগুলোকে খুব অতি সহজে বাইরে থেকে অ্যান্টিবায়োটিক দিয়ে ভ্যানিশ করা যায়। আমি কথাটা বুঝতে পারছি, কারণ ওরা সেলের ভিতরে ঢুকতে কিন্তু বাইরে ঢুকছে, এর জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে এদেরকে ভ্যানিশ করা যায়। কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেটা সেলের ভিতরে ঢুকে যায়। তো সেলের ভিতরে ঢুকলে কি পাবে? আমার সেল মেমব্রেনটা কি ছিল? দুর্বল। সেল মেমব্রেন হচ্ছে সে কোনো জার্মকে ঢুকতে দেবে না, কিন্তু সে ঢুকে গেছে। যেমন ভাইরাস গুলো, ভাইরাস কেন ডেঞ্জারাস জানেন? ভাইরাস কখনো রক্তের স্রোতে বাঁচতে পারে না, আউট অফ সেল মেমব্রেন ভাইরাস বাঁচতে পারে না, যতক্ষণ আছে কোষের ভিতরে না ঢুকবে। কোষের ভিতরে ঢোকার পরে ওই ভাইরাসটা শক্তিশালী হয়ে যায় এবং তাকে মারার আজ পর্যন্ত কোনো ড্রাগ আবিষ্কার হয়নি। আমি কি বুঝতে পারছি বিষয়টা? কোষের ভিতরে ঢুকলে তাকে কিন্তু মারার কোনো সুযোগ নেই। এই জন্য ভাইরাস বিধ্বংসী কোনো ড্রাগ আবিষ্কার হয়নি। কেননা ভাইরাসকে যদি আপনি মারতে যান, কোষে মারা যায়। কোন কোন ভাইরাস আছে 2-3 সেকেন্ডে বেশি বাঁচে না, ঢোকার সাথে সাথে রেসিডেন্ট হয়ে যাবে। কেউ কেউ একটু সময় নেয়, এটা রেসিডেন্স আছে। কিন্তু আমি যে কথাটা বলছি, ভাইরাসের রেসিডেন্স হচ্ছে ইন্টেলিজেন্ট, কোষের ভিতরে। কিছু ব্যাকটেরিয়া, ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া না, বাইরে থাকে। কিছু ব্যাকটেরিয়া যেটা ঢুকে যায় সেটা মারাত্মক, ওটাকে কিল করতে পারে না ডাক্তাররা। মারতে গেলে সেল মেরে ফেলতে হবে, কোষ মেরে ফেলতে হবে। কথাগুলি বোঝা যাচ্ছে কি বলছি? তো সৃষ্টিকর্তা এসব রহস্য জানতেন, তাহলে কোন জায়গা দিয়ে আটকাতে হবে কিনা জানতেন না। প্রত্যেকটা জায়গায় এগুলো প্রোটেকশন দেওয়ার সিস্টেম আপনার বডিতে। শুধু ইমিউনিটি যদি নিয়ে কথা বলি তাহলে 5 দিন সময় লাগবে শেষ করতে। এমন একটি সিস্টেম গিভেন বাই গড, প্রতিটা স্টেপে কিভাবে এটা কাজ করে বিশ্বাস করেন। এগুলি বাইরে থেকে নিয়ন্ত্রণ করা কিছু নেই, এগুলি বডির ভিতরে নিয়ন্ত্রিত হয়। শুধু তার একটাই দরকার, সেটা হলো নিউট্রিশন। একটা আজকাল জাতির কথা যার কাজ শেষই করবে। আপনি এটা বাইরে থেকে নিয়ন্ত্রণ করার কিছু নাই, এখন সেটা সম্ভব না। তাহলে যে কথাটা বলছিলাম যে ভাইরাস, ডেঙ্গু, কোভিড বা হোয়াট এভার ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, এগুলো কেন একটু মারাত্মক? এটা একটাই, এইচআইভি কেন একটু মারাত্মক? একটাই কারণ, এটা শেল্টারটা কোথায়? ইয়েস, নট অনলি কোষের ভিতরে। আমি কোষের তো অনেকগুলো অঙ্গাণু রয়েছে, একটা কোষের ভিতরে কিন্তু অনেক ধরনের অঙ্গাণ রয়েছে। এটা শেল্টারটা কোথায় নিয়ে যাবেন? কোষের মেইন পাম্পের ডিএনএ এর ভিতরে দিয়ে, যেখান থেকে সেলটা কন্ট্রোল হয়,
যেখান থেকে কোষটা নিয়ন্ত্রণ হয় কোষের কার্যক্রম, আপনার ভাইরাসটা সে ডিএনএ এর ভিতরে গিয়ে সেটা নেয়। এখন আপনার ডিএনএ কে কি আপনি কি রিপেয়ার করতে পারবেন? ডিএনএ কে আপনি যদি আঘাত করেন সেল মারা যাবে। ক্যান্সার কেন ডেঞ্জারাস? একই কারণ। ক্যান্সারটা মূলত কোষের ডিএনএ তে গিয়ে আঘাত করে। কখন বোঝা যাচ্ছে তো? সব রোগটা এরকম না। ক্যান্সার কেন এত ডেঞ্জারাস? এর কারণ হলো ক্যান্সারটা শেল্টার নেই কোথায়? ডিএনএ তে গিয়েছে শেল্টার। কিন্তু অন্যান্য রোগ ডিএনএ তে গিয়ে আঘাত, ডিএনএ যদি ইনটেক্ট থাকে কোনো রোগের রোগ লেখা রাখতে হবে, কোষের ক্ষমতা থাকে সেটাকে রিকভারি করে দেওয়া। কিন্তু যখন ডিএনএ কে আঘাত করে তখন ডিএনএ ড্যামেজ হয়ে যায়। আর ডিএনএ থেকে কিন্তু হোল বডি নিয়ন্ত্রিত হয়। খেয়াল রাখতে হবে আপনার আমাদের প্রতিটি কোষের ভিতরে প্রায় ডিএনএ রয়েছে প্রায় লক্ষাধিক এক একটি কোষের ভিতরে। কোষের ভিতরে ডিএনএ রয়েছে মনে রাখতে হবে। এই ডিএনএ গুলো মূলত আমার সাংকেতিক কোড, যেখানে 6 বিলিয়ন 3 বিলিয়ন কমান্ড রয়েছে। এই যে আমরা যে বডির যত রকম কমান্ড, বডির যত রকম নির্দেশনা, এই নির্দেশনাগুলি কোথেকে আসে জানেন? কোথেকে আসে? ইয়েস, কোষের নির্দেশনাগুলো আছে যে আমার যত অ্যাক্টিভিটিস ডিএনএ থেকে আসে। অর্থাৎ ডিএনএ এর ভিতরে ঠিক একইভাবে এটা মেমোরি, এটা আমি কথা বলছি আপনি শুনছেন, সমস্ত নির্দেশনাগুলো কিন্তু ডিএনএ থেকে আসে এবং সেটা এক্সিকিউট হয়। তো যখন ডিএনএ যখন ড্যামেজ হয় তখন কিন্তু আর ওই কোষটা ঠিকমতো কাজ করতে পারে না। সৃষ্টিকর্তা রহস্য জানতেন, তাই তিনি সেল মেমব্রেন দিয়ে এটাকে এমন প্রোটেকশন দিয়ে রেখেছেন, আপনি যদি খুব খারাপ আচরণ না করেন আপনার ওই জায়গায় আঘাত করার ক্ষমতা কারো সেই আঘাত করবে কেন? সেই যে সারা বছর টক্সিন খেতে দুটো একটা আছে, খাইয়া খাইয়া সব করে বলতে। কারণ এখানে যে জিনিসটা আমি একটু বলে বলবো যে আপনার প্রোডাক্টের মোড অফ অ্যাকশনটা কোথায়। এই যে সেল মেমব্রেনটা যেটা মূলত আমার কোষটাকে ইনটেক্ট, আর কোষ ইনটেক্ট থাকে তো আমি এর দিই নাকি? বিষয়টা কি সিম্পল না? কোষ যখন ইনটেক্ট থাকবে তখন সে তার ফাংশনগুলো করে যাবে। তার ভিতর তো কোডিং দেওয়া আছে, এটা তো আপনি যোগ করতে পারবেন না, বিয়োগ করতে পারবেন না, কোনো সুযোগ নেই। এটা ইনটেক্ট। আপনার কোষ যখন হেলদি থাকবে সে আপনার দায়িত্বগুলো পালন করে যাবে। কোষ যখন হেলদি থাকবে না সে আপনার দায়িত্ব পালন করতে পারবে না। তাহলে কোষটা ড্যামেজ হলো কেন? ওই একই কারণ, সেল মেমব্রেনটা কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। তাহলে সেল মেমব্রেন কেন দুর্বল হলো? এই যে আপনি যে সেল মেমব্রেন দুর্বল হওয়ার কারণে ডিএনএ আঘাত করেছে, আমার জীবনে ঢুকে গেছে। মূলত সেল মেমব্রেন দুর্বল হওয়ার মেইন কারণ সেটা হচ্ছে আমরা বারবার একটা কথা বলে থাকি, অ্যান্টি অক্সিডেন্ট। আমাদের বডিতে কন্টিনিউয়াসলি একটা অক্সিডেশন চলে। আমি আজকে আপনার প্রোডাক্টের মুড অফ অ্যাকশন নিয়ে কথা বলছি। আমার বডিতে কি চলে? একটা অক্সিডেশন চলে। অক্সিডেশন মানে কি জানেন? অক্সিডেশন মানে এটাকে যদি যারা অনেকে যারা বুঝবে না, এটা সবসময় এখানে বার্নিং হয় এক কথা। এটা একটা জ্বলন্ত সিগারেট এক কথা। আমি যদি এভাবে বলি এটা একটা জ্বলন্ত সিগারেট, কন্টিনিউয়াসলি এখানে বার্নিং হচ্ছে। একটা সিগারেট কি আপনি ধরার পরে নির্দিষ্ট সময় পর কি সিগারেটটা শেষ হয়ে যাবে না? নাকি শেষ হবে না? এবার এটা কতটুকু তাড়াতাড়ি শেষ হবে ডিপেন্ড করে কত তাড়াতাড়ি। কিন্তু আপনি যদি সিগারেটটা ধরে রাখেন তাহলে কি অত তাড়াতাড়ি শেষ হবে না? আস্তে আস্তে শেষ হবে। আপনাকে বুঝাচ্ছি কি বলছি? আপনি একটা বার্নিং সিগারেট, এই সিগারেট বার্নিংটা চলবে 11 বছর ধরে, তার 1000 ইয়ার বার্নিংটা চলবে
এখন আপনি তাকে কত তাড়াতাড়ি শেষ করবেন ডিপেন্ড করছে আপনি কিভাবে করতে ক্ষতিটা করেছেন। এটাকে বলে অক্সিডেশন। অক্সিডেশন হলো আমাদের বডির একটা বায়োলজিক্যাল সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে কন্টিনিউয়াসলি সেখানে আমার কোষের ভিতরে যে উপাদানগুলো আছে, যে আমরা খাবার দাবার খাই, যা কিছু খাই, সেগুলোকে সে যে বিভিন্ন ফরম্যাটে নিয়ে গিয়ে আপনার পুষ্টি নেওয়ার পর কি করছে, এই যে সে পুষ্টিটা নিল, নেওয়ার পর সে কি করেছে, এই পুষ্টি দিয়ে কিন্তু সে এনজাইম তৈরি করেছে, হরমোন তৈরি করেছে, অ্যান্টিবডি তৈরি করেছে। এটা আমরা বলি না আপনার এনজাইমের অভাব, আপনার হরমোনের অভাব, আপনার অ্যান্টিবডির অভাব, বলি কিনা? কথা বলেন না কেন? আপনার এগুলো অভাব, আসলে অভাব তো নয়, এগুলো তৈরি করবে কে? এনজাইমটা কে তৈরি করবে? ইউ সেল কে তৈরি করবে? অ্যান্টিবডি কে তৈরি করবে? হরমোন কে তৈরি করবে? এগুলো তৈরি করবে। আপনার বডিতে ৬৫,০০০ এনজাইম তৈরি হয়, কে তৈরি করে? প্রায় শতাধিক হরমোন রয়েছে, কে তৈরি করবে? ইউ সেল এটা তৈরি করবে। অ্যান্টিবডি প্রতিদিন আপনার বডিতে ১ ট্রিলিয়ন অ্যান্টিবডি তৈরি হবে পার ডে। কে তৈরি করছে? ইউ সেল। এক একটা সেল, এক একটা সেলের এক একটা কাজ। যেমন অ্যান্টিবডি তৈরি করার দায়িত্বটা হোয়াইট ব্লাড, এক একটা সেলের এক একটা কাজ। ওই অ্যান্টিবডি তৈরির দায়িত্ব হোয়াইট ব্লাড, ইনসুলিন তৈরির দায়িত্ব বিটা সেল। কাজ ভাগ করে দেওয়া আছে, তোমার কাজ এটা, তোমার কাজ এটা, তোমার কাজ এটা, কিন্তু কাজ করার পরে প্রত্যেকের কাজ প্রত্যেকে শেয়ার করবে। যেন একটা হাতালি দেয়, শেয়ার করবে। এখন বিটা সেলকে বলছে তুমি ইনসুলিন বাড়াও, ইনসুলিন বাড়ার পর সেই ইনসুলিন কেউ শেয়ার করতে পারে না, তাহলে কিন্তু আপনার ইনসুলিন কোনো কাজে আসবে না। আবার বিটা সেল যদি ইনসুলিন তৈরি না করে, একইভাবে আপনার ইনসুলিনের অভাবে দেহের অন্যান্য সিস্টেম গুলা কেড়ে যাবে, খুব গুরুত্বপূর্ণ রকম রাখবে। একটা এনজাইম যদি তৈরি না হয়, এর এফেক্ট পুরো বডিতে গিয়ে পড়বে। একটা হরমোন যদি তৈরি না হয়, তার কাজটা বাকিরা কি করবে? তাকে সেটা তৈরি করবে। এই কাজটা এখন হবেটা কি? অর্থাৎ আমি যেটা বলছি, বডির প্রত্যেকের কাজ করতে, আমি কিন্তু কথাগুলি বারবারই বলি, মনে যদি করে যে বডির প্রত্যেকের কাজ প্রত্যেকে কি করে, তাহলে এই যে শেয়ার করবে, কিসের মাধ্যমে শেয়ার করবে? এনজাইম, অ্যান্টিবডি, হরমোন। আর এগুলো তৈরি করবে কে? কোষ। আর এগুলো তৈরি করার জন্য তার ম্যাটেরিয়ালস কি? জোরে একটা হাতের ম্যাটেরিয়াল করেছে। এগুলো তৈরি করার ম্যাটেরিয়ালস কি? না খাবার? খাবার নিউট্রিশন আছে, নলে আমরা মারা যেতাম। সৃষ্টিকর্তা রহস্য জানেন, তাই খাবারের ভিতরে কি দিয়ে রেখেছেন? তুমি খাবার, খাবারগুলো ভেঙে ভেঙে বডিতে নিউট্রিশন আসবে, নিউট্রিশন গুলো কোষে কাছে রিলিজ করবে, কোষ তোমার জন্য এই জিনিসগুলো তৈরি করে বডিতে ছেড়ে দেবে। আপনি শুনলেন তো খারাপ, আপনার কোনো নিউট্রিশনে দেবে, খাবারের দেবে নাই। এখন এবং খাবার খেয়েছেন, খাবার কি নাই? খাবারের জন্য বিসমিল্লাহ বলো। কিছু বলছেন না, বলবেন না। খাবার কাছে নিউট্রিশন না তৈরি করে তাহলে কেমন হবে? কথাগুলি বুঝা যাচ্ছে তো নাকি? তাহলে আমরা যখন খাবার খাবো, খাবারটা যখন আমরা ইনটেক খাই, সেটা কি? যেমন আপনি কার্বোহাইড্রেট খেলেন, আমি ছোট্ট করে উদাহরণ দিই। কার্বোহাইড্রেট মানে হচ্ছে প্ল্যান্ট বেসড ফুড, উদ্ভিদজাত খাবার, এগুলিকে কার্বোহাইড্রেট বলা হয়। চাউল, রুটি, শাক, সবজি, ফল, মূল, এদিকে একসাথে কি বলা হয়? কার্বোহাইড্রেট। আপনি যখন কার্বোহাইড্রেট খেলেন, এই কার্বোহাইড্রেটটা বডিতে ভেঙে কিসে পরিণত হবে? গ্লুকোজ। কিসে পরিণত হবে? ভাত খেয়েছেন, কিসে পরিণত হবে? রুটি খেয়েছেন,
সল্ট খেয়েছেন, মূল খেয়েছেন, হোয়াট এভার ইউ ইট কিসে পরিণত হবে? গ্লুকোজে পরিণত হবে। এই গ্লুকোজ এন্টার ইনটু দিস সেল। গ্লুকোজটা কোথায় ঢুকবে? সেলের ভিতরে ঢুকবে। তো এই যে খাবারটা আমি যখন খাবারটা খেলাম, এই খাবারটা খাওয়ার পরে এই খাবারটা কি ভাঙতে হবে না? এই ভাঙার সময় এখান থেকে যে কোনো জিনিস আপনার ইন্ডাস্ট্রিতেও কোনো জিনিস তৈরি করার সময় কিন্তু